নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত। অনির্বাণ দা, স্বাগত জানাই ময়দান। গত বছর যখন আমরা দেখছিলাম যে সিএফএল যখন চলছিল এবং তারই মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু ক্লাবের তরফ থেকে এবং আইএফএ কিছু কিছু সদস্যরাও কিন্তু এই অভিযোগ কিন্তু করেছিল যে কিছু কিছু ম্যাচ নাকি ফিক্সিং হচ্ছে, কিছু কিছু ম্যাচ ফিক্সিং হচ্ছে, অথচ এই বিষয়ে আইএফএ তরফ থেকে কোনো ইতিবাচক ভাবে কোনো পদক্ষেপ নিতে পারে। আইএফএ কর্মকর্তারা জেনেও নাকি বিষয়টা নিয়ে নীরব রয়েছে। এই ধরনের এটা সম্পূর্ণ ভুল তথ্য। ম্যাচ ফিক্সিং এর কথা উঠেছিল এবং আপনাকে বুঝতে হবে আইএফএর ক্ষমতা কতটা। আচ্ছা, ম্যাচ ফিক্সিং প্রথমত প্রমাণ করার ব্যাপার আছে। আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হই, সেখানে কমপ্লেন করি ম্যাচ ফিক্সিং নিয়ে এবং ব্যাপারটা আন্ডার ইনভেস্টিগেশন আছে এবং যাদের যাদের নাম সেই মুহূর্তে উঠে এসেছিল, যাদের এগেনস্টে কিছুটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আমরা পেয়েছিলাম, তাদের সবাইকে কিন্তু ব্যান করা আছে টিল দ্য কমপ্লিশন অফ দ্য ইনভেস্টিগেশন। মানে ইনভেস্টিগেশন শেষ হওয়া অবধি তারা ব্যান আছে। কিন্তু যে যে সমস্ত কর্মকর্তারা বা যারা এই ধরনের অভিযোগ তুলেছিল তাদের বিরুদ্ধে কাছে কোনো ব্যবস্থা নেওয়া বা কোনো ধরনের এই বিষয়টা কোনো রকম স্টেপ কি ব্যবস্থা নেওয়া বলো? আমি তো কোর্ট নই, আমি পুলিশও নই। আচ্ছা, আমি কাউকে অ্যারেস্টও করতে পারি না, আমি কাউকে জেলেও পাঠাতে পারি না। এটা করতে পারে পুলিশ। তাদেরকে আমরা সব ডিটেলস দিয়ে ইনফর্ম করেছি। যারা যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল এই ম্যাচ ফিক্সিং সম্বন্ধে জানিয়েছিল, তাদের সাথে কথা বলিয়ে দিয়েছি এবং রেগুলার আমরা চিঠি দিতে থাকি পুলিশকে যে এটার উপরে কি হলো তোমরা জানাও। এবং যতদিন না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে, প্রায় ৩-৪ জন লোক, আমি নাম বলছি না, তাদেরকে কিন্তু আমরা ব্যান করে রেখেছি। তারা প্রত্যেকটা ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবে কোনো ফুটবলের সাথে যুক্ত থাকতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা জিনিস বলছি, আইএফ এর অন্দরই এই কিছু কিছু কর্মকর্তাদের মধ্যে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কেন? মানুষ একসাথে কাজ করলে কখনো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, কখনো খুব ভুল বোঝাবুঝিও হয়, সেটা স্বাভাবিক। আমার আর তোমার মত সব ব্যাপারে এক নাই হতে পারে। বাংলায় একটা খুব পুরনো প্রবাদ আছে যে ৪টে বাসন একসাথে রাখলে টুংটাং আওয়াজ হবেই, ধাক্কা লাগবেই। এবং আইএফএর কর্মকর্তা বলতে তুমি কজনের কথা বলছো? আইএফএতে যারা কর্মকর্তারা রয়েছে, আমি এটুকু দাবি করে বলতে পারি, সিংহভাগের ওপরে যদি থাকে সেটা, তারা কিন্তু সবাই একসাথে রয়েছে, তার মধ্যে আমিও রয়েছি। আমরা একসাথে রোজ কাজ করি, রোজ বসি, প্রত্যেকটা ব্যাপারে আলোচনা করি। এখন যদি কেউ সেদিন না থাকে তাহলে তার সাথে আলোচনা করা সম্ভব না। আজকে আমি অফিস বেয়ারার, মানে কি, যে অফিসটাকে বহন করছে, বিয়ার করছে। তো অফিস বেয়ারার যদি অফিসে না থাকে সে জানতে পারবে না, জানতে না পারলে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। একদম একদম। এবং আরেকটা পরে যে প্রশ্নটা আসুন সেটা হচ্ছে, প্রতিবারই আমরা দেখতে পাই যে টুর্নামেন্টটা শেষ করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যে তারপরে পুজোর সমসাময়িক সময় এসে যায়, প্রায় এরকম একটা পরিস্থিতি প্রতিবারই হচ্ছে। এবং সব থেকে বড় তিন প্রধানের যে ম্যাচগুলোকে নিয়ে বেশি সমস্যা তৈরি হয়। প্রত্যেকবারই মরশুমের মাঝপথে তাদের স্লট পাওয়া যায় না, তাদের সঙ্গে আবার মিটিং করতে হয়, চিঠি চালাচালি হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আমি তোমায় বলছি, তোমার মনে আছে কিনা আমি জানি না, আগের বছর আইএফএ দুটো ফিক্সার ছেড়েছিল, একটা প্রি ডুরান্ট আর একটা ডুরান্ট চলাকালীন। এবং এই দুটো ফিক্সারে আমরা কোনো চেঞ্জ আনিনি। এবার বৃষ্টির জন্য হয়তো কোনো ম্যাচ বাতিল হয়েছে, সেটা আবার করতে হয়েছে। এই ফিক্সারটা ফলো করে কিন্তু গ্রুপ স্টেজ আমরা সম্পূর্ণ করে ফেলেছিলাম। প্রবলেমটা কোথায় গিয়ে হলো? প্রবলেমটা হলো সুপার সিক্সে। বাংলার থেকে কোনো দল যদি আই লিগ 3rd ডিভিশন, আই লিগ 2nd ডিভিশন, আই লিগ 1st ডিভিশনে রিপ্রেজেন্ট করে, তোমার কি মনে হয় আমাদের বাংলার অ্যাসোসিয়েশন হিসেবে তাদের সাপোর্ট করা উচিত নাকি তাদের শাস্তি দেওয়া উচিত? অবশ্যই, যে তোমাকে খেলতেই হবে। তারা যদি আই লিগে চ্যাম্পিয়ন হয় সেটা তো বাংলার গর্ব, তাহলে তার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো আমাদের করতে হবে। আমরা সেটাই করেছি, তাদের খেলার সুযোগ দিয়েছি। এবং
যেই মুহূর্তে মনে হয়েছে যে অন্যায্য কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা সেই রিকোয়েস্ট গুলো রাখি। আমরা কিন্তু সবকটা ক্লাবেরই স্বার্থ কনসিডার করি। এবার বাংলার একটা টিম আই লিগে যাওয়া মানে সেটা আমাদের কাছে গর্বের। আজকে আমরা গর্ব করে বলি যে সারা ভারতবর্ষে অন্য কোনো স্টেট নেই যেখান থেকে 3টে আইএসএল টিম আছে, একটা আই লিগ টিম আছে। তো সেই জায়গাটাতে অ্যাচিভ করতে হবে। যে এগিয়ে যাচ্ছে তাকে পেছন থেকে সাপোর্ট দিতে হবে যাতে সে আরো এগিয়ে যেতে পারে। আমরা সেটাই করেছি। আচ্ছা, তো এবছর কি কলকাতা লিগে আরেকটা বিষয় কি মাঠের সংখ্যা কি বাড়ছে নাকি একই পরিমাণ মাঠ বা নতুন কোনো মাঠ নিয়ে পরিকল্পনা রয়েছে? মাঠের সংখ্যা কোথা থেকে বাড়বে? যে কটা মাঠে আগের বছর হয়েছে সেম মাঠই খেলা হচ্ছে। মাঠ তো নতুন করে তৈরি করা সম্ভব নয়। যা মাঠ আছে, কারণ বাড়ি ভেঙে তো আমি মাঠ বানিয়ে দিতে পারবো না। সে কটা মাঠেই খেলা হবে। যেমন উলুবেড়িয়ার মাঠটা একটু সমস্যা রয়েছে ওখানে। উলুবেড়িয়ার মাঠের মেনটেনেন্স হয়েছে, কন্যাশ্রীর খেলা হচ্ছে। দেখো, মাঠ খেলা হলে নষ্ট হবে, এবং কলকাতা লিগ ভরা বর্ষায় খেলা হয়। শীতকালে করা সম্ভব নয়, তখন আইএসএল চলে। আমরা যে ক্যালকাটা লিগ করি তখন কিন্তু ডুরান্ড অন হয়ে যায়। ক্যালকাটা লিগ চলাকালীন প্যারালালি ডুরান্ডও চলতে থাকে। এতগুলো ডিভিশনের খেলা হয়। কলকাতায় ময়দানের মাঠের কথা যদি বলি, মাঠ কমেছে। প্রত্যেকটা মাঠে 4টে-5টা করে টিম প্র্যাকটিস করে এই বৃষ্টির মধ্যে। তো মাঠ তো খারাপ হবেই। আর নতুন মাঠ কটা দরকার, কোথা থেকে আনবো? আইএফএ তো কোথাও থেকে আর্থিক অনুমোদন পায় না। কোনো গ্রান্ট তো আমরা পাচ্ছি না। যে কেউ তো এসে আমাদের বলছে না যে তোমাদের বছরে 5 কোটি টাকা দিচ্ছি, তোমরা প্রতি বছর একটা করে মাঠ কিনে নাও। তো মাঠটা কোথা থেকে আসতে হবে? তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে জুনিয়র ডিভিশনের যখন খেলা হয়, এই ক্লাবগুলো কিন্তু আর্থিকভাবে সচ্ছল নয়। আমি যদি তাদের রোজ বলি যে কল্যাণীতে খেলতে যাও, ক্যানিং এ খেলতে যাও, তারা এই খরচা বহন করতে পারবে না। এই ক্লাবগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি ফুটবলের লাভ হবে? এই ক্লাবগুলোর মাধ্যমে যে এতগুলো বাচ্চা খেলতে পারছে সুযোগ, সেই খেলাটা বন্ধ হয়ে যাবে, সেই বাচ্চাগুলোর সুযোগটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি আগামী দিন আরো প্লেয়ার উঠে আসবে? একদম আমি শেষ প্রশ্ন আসবো যেটা, সেটা হলো হচ্ছে আজ আইএফএস শিল্ড, যেটা কিন্তু গত বছরও কিন্তু আমি একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আইএফএস শিল্ড এবং ফুটসল করার পরিকল্পনা আইএফএ রয়েছে, কিন্তু গত বছরটাও কেটে গেল, কিন্তু এগুলো বাস্তবায়িত হয়নি। এবং আইএফএস শিল্ড কবে থেকে আদৌ কবে থেকে শুরু করা সম্ভব? আইএফএ শিল্ড নিয়ে যেটা প্রথমেই আমি বলেছিলাম, একটা মেজর প্রবলেম হলো আমরা উইন্ডো পাচ্ছি। ডুরান্ড চলছে, ডুরান্ডের পরে আইএসএল চলছে, আইএসএল এর পরেই সুপার কাপ হচ্ছে, হয়ে সিজন শেষ। তো আমার তো টিম গুলোকে দরকার যাদের আমি খেলাবো। আর অন্যথা কি করা যায়? জুনিয়র ডিভিশনের টুর্নামেন্ট করা যায়। আইএফএ শিল্ডের মতন একটা টুর্নামেন্ট, তার গ্র্যাভিটি মাথায় রেখে আমরা লড়াই করে যাচ্ছি যে একটা উইন্ডো যদি আমরা এআইএফএফ এর থেকে পাই, 15 দিন 20 দিনই হোক, তো একটা যদি ডেডিকেটেড উইন্ডো পাই, প্রত্যেকটা টিম তাহলে খেললে মানুষ মাঠে আসবে খেলা দেখতে। কারণ আমরা যত যাই বলি, বাচ্চাদের টুর্নামেন্ট দেখতে কেউ মাঠে আসে না। খুব সামান্য মানুষ আসে। কেউ আসে না বলবো না, কিন্তু খুব সামান্য মানুষ আসে। এবং আইএফএ আমরা যে পরিচালনা করি, আইএফএর যে এতজন এমপ্লয়ি তাদের মাইনে, আইএফএ যে এতগুলো মাঠ ভাড়া করে খেলা করে, সেই মাঠের ভাড়া, এই টাকাগুলো কোথা থেকে আসে? এই টুর্নামেন্টের স্পন্সরশিপ থেকে। আইএফএ যদি এমন প্রজেক্ট করতে শুরু করে যেটা আইএফএ লস করবে, তাহলে আগামী দিনে ক্লাবদের যে আমরা গ্রান্ট দিই সেটা দিতে পারবো না, আমাদের যারা এমপ্লয়ি আছে তাদের মাইনে দিতে পারবো না। তো সেক্ষেত্রে তো আইএফএ সিক হয়ে যাবে। এবং স্পন্সর তখনই আসবে যখন মাঠে লোক থাকবে। এটা তো নতুন কিছু নয়। মানে এই বছর কি সেখানে সিল্ড করা কি আশা করছি? এই বছর যেরকম টিমই নেই, এখন আমি যাদের সাথে কথা বলছি সবাই বলছে আমার কাছে টিম নেই, আমি খেলবো কি নিয়ে। আচ্ছা, আর আমি যদি একবার জুনিয়র টুর্নামেন্ট শুরু করে দিই আইএফএ শিল্ড, তাহলে কিন্তু এই আইএফএ শিল্ডের জন্য এআইএফএফ এর থেকে উইন্ডো নেওয়া খুব মুশকিল হয়ে যাবে। কারণ তখন তারা বলবে তোমরা তো আইএফএ শিল্ড করছো, তোমার আলাদা করে কি দরকার আছে, তোমরা যেরকম ভাবে করছো সেরকম ভাবে করো। আমাদের কাছে কোনো ভ্যালিড লজিক থাকবে না যে কেন আমাকে উইন্ডোটা দেবে। আজকে আইএফএ শিল্ডের গ্ল্যামার কোথায় ছিল?
বিদেশি টিমরা এসে খেলে যেত। আমি বিদেশি টিমদের এনে কার এগেনস্টে খেলাবো? আইএফএ শিল্ড আগে আমার মনে আছে একবার বা দুবার এজ গ্রুপ টুর্নামেন্ট হয়েছিল, এসি মিলান খেলতে এসেছিল, পুরো ফাঁকা সল্টলেক স্টেডিয়ামে খেলা হয়েছিল, যেহেতু এসি মিলানের জুনিয়র টিম এসেছে। আচ্ছা। তোমাকে অতীত থেকে শিখতে হবে। আমরা এটা জানি যে জুনিয়র টিমসদের নিয়ে যদি আমরা খেলা করি মাঠে লোক হয় না, এটা বাস্তব। বাস্তব। ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম আইপিএস সেক্রেটারি অনির্বাণ দত্তর সঙ্গে, সুতরাং বুঝতেই পারছেন যে 25 জুন থেকে কিন্তু কলকাতা লিগ, কলকাতা ফুটবল লিগ শুরু হতে চলেছে। আর কলকাতার লিগ এসে যাওয়া মানে কিন্তু তোড়জোড় শুরু হয়ে যায়, এবং বঙ্গ ফুটবল সংস্থা তারাও তাদের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। বিভিন্ন মাঠগুলো ইতিমধ্যে কিন্তু তৈরি হতে শুরু করেছে, বিভিন্ন দলগুলো তাদের অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে, বা যারা শুরু করেনি তারা কিন্তু আগামী 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু অনুশীলনে নেমে যাবে। সব মিলে কলকাতা ফুটবল লিগ সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল।